আসসালামু আলাইকুম। কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি লিপি আক্তার তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের পাঠ হচ্ছে তৃতীয়। আমরা দ্বিতীয় পাঠে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল লেনদেন। তো আজকে আমি তোমাদের এই লেনদেন অধ্যায়টি থেকে একটি সৃজনশীল অঙ্ক করিয়ে বুঝিয়ে দিব যে কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয়, এবং হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করা যায়। তো এবার তোমাদের পাঠ্য বইটি হিসাব বিজ্ঞানের 9-10 পাঠ্য বইয়ের 21 পেজে যে অঙ্কটি রয়েছে এটা তোমরা লক্ষ্য করো। তো এবার আসো আমরা প্রথমে অঙ্কটি পড়ে নিই। প্রথমে অঙ্কটিতে রয়েছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3 হচ্ছে ব্যাংক 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 হয়েছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 7 আছে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বর 15 আছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ডিসেম্বর 20 আছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তো এবারে আমরা প্রথমে দ্বিতীয়তে আলোচনা করেছিলাম যে কোন ঘটনাসমূহ লেনদেন এবং কোন ঘটনাসমূহ লেনদেন নয়, সেটা আমরা কিভাবে বের করব। তো আমি পূর্বেই বলেছি যে কোনো ঘটনা লেনদেন হতে গেলে অবশ্যই সেটা ব্যবসার সাথে সম্পৃক্ত হবে এবং সেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। সে পরিবর্তনটা দুই রকমের হতে পারে, একটা বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। তো এখানে আমরা সেই ঘটনাগুলোকে লেনদেন বলে চিহ্নিত করব যেগুলো আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তো এবার আমরা দ্বিতীয় নম্বরে আসি। নাম্বার 1 হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করে। সৃজনশীল যে অঙ্কটা তার আমাদের যে অঙ্কগুলো করতে বলছে সেখানে রয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করে। তো এবার আসো আমরা এই ঘটনাগুলো থেকে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করি। এবার একটা আমরা ঘর কাটি। তারিখ, বিবরণ, টাকা, টাকা। এটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, টাকা। এখন আমরা যেটা পাবো যে ঘটনাগুলো লেনদেন নয়, যে ঘটনাগুলো লেনদেন নয় তাদের মোট পরিমাণ তো এবারে আসো আমরা লেনদেনগুলো দেখি। ডিসেম্বর 1 আছে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা অবশ্যই লেনদেন, কারণ আমার ব্যবসায় টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এটা আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করব। আমরা বের করবো হচ্ছে যে কোন ঘটনাটি লেনদেন নয় সেগুলো। ডিসেম্বর 3 আছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এর মধ্যেও আমার ব্যাংক হলো একটা সম্পদ, আর এই ব্যাংকে যে হিসাব খুলছে এটা আমার ব্যবসায়ের হিসাব। অতএব এখানেও আমার ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এটাকেও আমরা লেনদেন হিসেবে বিবেচনা করব। ডিসেম্বর 5 আছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় মানে হচ্ছে বাকিতে ক্রয়। আমরা যদি বাকিতে ক্রয় করি এখানে পাওনাদারের সৃষ্টি হয়, এতেও আমার ব্যবসার আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটেছে। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রি করলে আমার সম্পদের পরিমাণ বাড়ে, অর্থাৎ আমার ব্যবসায় টাকার পরিমাণ বৃদ্ধি পায়, আর্থিক অবস্থার এখানেও পরিবর্তন ঘটেছে। অতএব এটাকেও আমরা লেনদেন বলে চিহ্নিত করব। ডিসেম্বর 10 আছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এখন এখানে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে 40,000 টাকা। তো এখানে আগেই আমরা বলেছি যে মালিকের সাথে ব্যবসায়ের সম্পর্ক হচ্ছে পৃথক সত্তা। এখানে মালিক কী করছে সেটা কিন্তু বিষয় নয়। আমার সবসময় খেয়াল করতে হবে যে আমার ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কী পরিবর্তন ঘটেছে এবং কী পরিবর্তন ঘটেনি। তো এখানে আমার দেখা যায় যে মালিকের যেহেতু এটা ব্যক্তিগত হিসাব, তো এখানে আমার ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। অতএব এটাকে আমরা বলতে পারি যে এটি লেনদেন নয়। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ 2017 ডিসেম্বর
ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এবার 15 নম্বর যেটা সেটা হচ্ছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। তো এখানে শুধু ফরমাইশ প্রদান করা হয়েছে, এটাকে আমরা লেনদেন বলতে পারবো না, কারণ আমরা কিছু পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ পাঠিয়েছি, অর্থাৎ একটা চিঠি পাঠিয়েছি বা তাকে অবগত করেছি যে আমাকে এত টাকার পণ্য দিতে হবে, অর্থাৎ আমি এত টাকার পণ্য ক্রয় করতে চাই। তো এক্ষেত্রে এটাকে আমরা কিন্তু লেনদেন বলতে পারবো না, শুধুমাত্র ফরমাইশ প্রদান করেছি, এতে করে আমার ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তো এটাকেও আমরা লেনদেন বলে চিহ্নিত করবো না, এটাও লেনদেন নয়। তো এখানে ডিসেম্বর 15 আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এটা আছে 45,000 টাকা। এবার আমাদের মোট টাকার পরিমাণ হলো 85,000 টাকা। তো তাহলে আমরা 1 নম্বর শেষ করলাম। এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তো যে ঘটনাগুলো লেনদেন নয় তাদের মোট টাকার পরিমাণ হচ্ছে আমাদের 85,000 টাকা। এবার আসলো খ নম্বরে বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে বলছে। এবার হিসাব সমীকরণের যে পদ্ধতিতে ব্যাখ্যা করবো তার একটা সূত্র আছে, সেটি আমি তোমাদের দেখাচ্ছি। এ সমান এল প্লাস ই, অর্থাৎ এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে দায় এবং ই হচ্ছে ইকুইটি। ইকুইটির ভিতরে থাকে আবার সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তো এখানে আমরা লিখতে পারি এ সমান অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এল সমান লায়াবিলিটিস মানে দায়, ই সমান এর ভিতরে আছে সি, এখানে আমরা লিখতে পারি সি সমান হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর আছে রেভিনিউ মানে আয়। এবার আছে ইএক্স এ আছে এক্সপেন্সেস, ইএক্স মানে ব্যয়, ডি মানে হচ্ছে ড্রয়িং, DRAWING মানে উত্তোলন। তো আমরা যদি হিসাব সমীকরণে এর প্রভাবটা দেখাই তো আমাদের এগুলো জানতে হবে। তো এবার এতে আমরা বলতে পারি সম্পদ ইকুয়াল টু হচ্ছে দায় প্লাস ই ভিতরে থাকবে মূলধন প্লাস আয় মাইনাস থাকবে ব্যয় মাইনাস উত্তোলন। তো আমাদের এবার সম্পদ সমান, এটা যেহেতু হিসাব সমীকরণ সেক্ষেত্রে সম্পদ সাইডে যা আসবে ইকুয়াল টু সমান যা থাকে সেগুলো সমান আসবে। হিসাব সমীকরণের এটা হচ্ছে সূত্র যে উভয় পাশে টাকার পরিমাণ সমান থাকবে। তো এবার আসো অঙ্ক দিতে। তারিখ, লেনদেন কিনা
আর হচ্ছে কারণ, এটা হচ্ছে তারিখ, লেনদেন কিনা, কারণ। তো এটা দিয়ে নির্ণয় করতে বলছে হিসাব সমীকরণের পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা। তাহলে উপযুক্ত ঘটনাগুলো থেকে ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন তার সমীকরণ, কোনটি লেনদেন তার সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, তো এবার আসো আমরা ওকে, এখানে ডিসেম্বর 1 আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, তো এখানে এ সমান এল প্লাস ই, এর সমীকরণে আমার এখানে এ বৃদ্ধি পাবে এবং ইও বৃদ্ধি পাবে। কারণ 5 লক্ষ টাকা যেহেতু আমার ব্যবসায় আসছে, সেক্ষেত্রে আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যে 5 লক্ষ টাকা আমার ব্যবসায় আসলো, আমার ব্যবসার অর্থের পরিমাণ বৃদ্ধি পেল, তা এখানে আর আমার মূলধনের পরিমাণও সেই সাথে বৃদ্ধি পেল। মালিকের সম্পদ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে সম্পদ তার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাওয়া। তো 2017 ডিসেম্বর 1 এটা লেনদেন, যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা লেনদেন বলতে পারি, লেনদেন। তো এবার এ সমান, কারণটা লিখবো এভাবে, এ সমান এল প্লাস ই সমীকরণে এ বৃদ্ধি ও ই বৃদ্ধি। যেহেতু এটা আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অর্থাৎ ব্যবসার অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, তো এটাকে আমরা সম্পদ বৃদ্ধি বলতে পারি। অর্থাৎ আমার ব্যবসায় টাকা পরিমাণ বাড়লো, অর্থাৎ ব্যবসায় টাকা আসলো। তো ব্যবসায় টাকা যেহেতু আসছে, তো এক্ষেত্রে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবার আসি আমরা দ্বিতীয় ঘটনাটিতে, সেটা হলো কত নাম্বার, 3। এবার 3 নম্বরে আছে, 3-এ আছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে যেহেতু হিসাব খুলবো, এই হিসাবটা হচ্ছে আমার নিশ্চয়ই ব্যবসায়ের হিসাব। তো ব্যবসায় ব্যাংকের হিসাব করলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আমার সম্পদ বৃদ্ধি পাবে এবং সেই সাথে টাকার পরিমাণ যেহেতু ব্যাংকে চলে যাবে, তো আমার এর পরিমাণ কমবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো এখানে আমরা লিখবো এটাও লেনদেন। এ সমান এল প্লাস ই সমীকরণে এ হ্রাস পেয়েছে এবং তো আমার একদিকে সম্পদ হ্রাস পেয়েছে, আবার অন্যদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে যেহেতু টাকার পরিমাণ বাড়ছে, তো এই জায়গায় আমার সম্পদ আবার একদিকে বৃদ্ধি পেলে। এবার হচ্ছে তৃতীয় যে এন্ট্রি রয়েছে, সে জায়গায় রয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় হচ্ছে মানে বাকিতে ক্রয়। আমার এখানে বাকিতে ক্রয় করলে আমার পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পেলে, তো এখানেও ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তো এটাকে আমরা লেনদেন বলবো। এটা লেনদেন। এ সমান ই এল প্লাস ই সমীকরণে এল বৃদ্ধি পেয়েছে ও ই হ্রাস পেয়েছে। তো এরপরে যে এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে 7 ডিসেম্বর 7 আছে নগদে পণ্য বিক্রয়। এখানে নগদে পণ্য বিক্রয় করলে আমার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ আমার ব্যবসায় টাকা আসলো, তো এক্ষেত্রে আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
তাহলে আমরা লিখতে পারি এটাও লেনদেন। ব্যবসার এটাও আমার আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটিয়েছে, সেটা হলো 7, এটাও লেনদেন। এ সমান এল প্লাস ই সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি। তো এবার ডিসেম্বর 7 গেল, এবার হচ্ছে পরবর্তী যে এন্ট্রি রয়েছে সেটি আছে যে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। তা মালিক এখানে আমরা আগেই বলছি যে এটি আমাদের লেনদেন নয়, কারণ মালিক হচ্ছে পৃথক একজন ব্যক্তি, এই জায়গায় আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তো এটা আমার যেহেতু লেনদেন নয়, তার ফলে আমাদের এখানে কোনো পোস্টিং হবে না। এন্ট্রি 15 নম্বরে রয়েছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। তো আমরা আগেই বলেছি যে এটাও লেনদেন নয়, কারণ শুধুমাত্র আমি ফরমাইশ প্রেরণ করেছি, কিন্তু আমি আমার ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ডিসেম্বর 20-এ আছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এখন এখানে পাওনাদারকে যদি আমরা 15,000 টাকা পরিশোধ করি, তো আমার ব্যবসায় টাকার পরিমাণ কমবে। তো এটাকে আমরা বলতে পারি যে এটাও লেনদেন। এটা হচ্ছে ডিসেম্বর 20 লেনদেন। এ সমান এল প্লাস ই সমীকরণে হ্রাস পেয়েছে এল হ্রাস পেয়েছে। আমরা যেহেতু পাওনাদারকে পরিশোধ করছি, তো এখানে আমার দায়ের পরিমাণ কমছে। দায়ের পরিমাণ যেহেতু কমছে, তো এখানে আমার তাহলে দায় হ্রাস পাবে, অর্থাৎ এর হ্রাস পেয়েছে। তো আমরা এই যে ঘটনাগুলো, এর থেকে আমরা কি বের করলাম, কোন ঘটনাটি লেনদেন এবং কোন ঘটনাটি লেনদেন না, সেগুলো আমরা পোস্টিং করলাম। এবং এর কীভাবে হিসাব সমীকরণের মাধ্যমে কারণ সহ ব্যাখ্যা করা যায় তা আমরা শিখলাম। তো এরপরে যে গ নাম্বারটা রয়েছে, সেখানে রয়েছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।